মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার, জানালেন আইনমন্ত্রী। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় আসছেন আজ। বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। আজ সিলেটে শুরু এনসিপির জুলাই পদযাত্রা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি সহ 11 জনের বিরুদ্ধে মামলা। গ্যাসের অল্প চাপে অচল অবস্থা সিএনজি স্টেশনে 6 মাস ধরে গুনতে হচ্ছে লোকসান। পরিস্থিতি না বদলালে বন্ধ করার বিকল্প থাকবে না। মাইক্রোপ্লাস্টিক বিষ ছড়াচ্ছে সন্তর্পণের সবখানে। শিশুর জন্য সবচেয়ে নিরাপদ বুকের দুধেও মিলছে অস্তিত্ব। এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে যৌথ বিমান হামলার তীব্র নিন্দা ইরাকের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার। সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে আইনি সহায়তায় কাজ করছে আইন মন্ত্রণালয়। বাগেরহাটের মিরাজ শেখকে গুমের অভিযোগের ঘটনায় তদন্ত করা হবে বলেও জানান মন্ত্রী। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরে অধিবেশন নির্বাচন হবে, তবে সরকার মনে করলে অগস্টে বিশেষ অধিবেশন হতে পারে। আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব। বাগেরহাটে মনে হয় একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল, এটা আমাদের নোটিশে এসছে, সেটার ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। 3 প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের কার্যালয়ে প্রবেশের সময় তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়েশা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মোহাম্মদ হাসমত আলী। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়েশা আক্তার ও নীলা খাতুন দুজনেই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকে 2 হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানী মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারও পা দিয়ে লিখেই সম্পন্ন করেন স্নাতকোত্তর। হাত না থাকায় মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর আজ ঢাকায় আসছেন। এই সফরে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গোর। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের 5 মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম সফর। আজ বেলা 3টায় তার ঢাকায় আসার কথা রয়েছে।
এনসিপির জুলাই পদযাত্রা আজ সিলেটে। আজ ও আগামীকাল কর্মসূচি চলবে জেলার 5 উপজেলায়। মঙ্গলবার হবিগঞ্জের ঘটনার পর সিলেটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সিলেটের নেতারা জানিয়েছেন, আজ পদযাত্রা করে এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রথমে সিলেটের গোপালগঞ্জ শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করার কথা রয়েছে। শুক্রবার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে বুধবার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা 144 ধারা আজ সকালে প্রত্যাহার করেছে প্রশাসন। এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে আরও জানাতে সিলেট সার্কিট হাউস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, জানতে চাই এই মুহূর্তে এনসিপি নেতারা কোথায় অবস্থান করছেন, সেই সাথে জানাবেন কখন থেকে এই কর্মসূচি শুরু হতে পারে এবং এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? আসলে তাদের যে কর্মসূচিটি ছিল সেটি হচ্ছে সকাল 11টায় সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে তারা দেখা করবেন এনসিপি নেতৃবৃন্দ, এবং এছাড়াও তার সমান্তরালে আরেকটি অনুষ্ঠান রয়েছে যেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো সকাল থেকে এদিকেও বৃষ্টি হচ্ছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে সময়টায় আসলে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা, কিছুটা বিলম্ব হয়েছে তাদের অনুষ্ঠান সূচিতে, কিছুটা বিলম্ব হচ্ছে। তবে এই মুহূর্তে আমরা সর্বশেষ যে খবরটি জানতে পেরেছি, কিছুক্ষণের মধ্যেই তারা আসলে সিলেটের আসলে হয়তো তারা প্রবেশ নাও করতে পারেন, তারা গাড়ি বহন নিয়ে রওনা দিয়েছেন, সরাসরি গোলাপগঞ্জ উপজেলার দিকে চলে যাবে তাদের একটি টিম, এবং আরেকটি টিম যারা শীর্ষ নেতৃবৃন্দ আছে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে তারা চলে যাবে। তো সবকিছু মিলিয়ে এই আয়োজন ঘিরে বা এই অনুষ্ঠান ঘিরে, কর্মসূচি ঘিরে তাদের নেতাকর্মীদের মধ্যে আমরা দেখেছি সকাল থেকেই তাদের নেতাকর্মীর আনাগোনা এই সার্কিট হাউস সহ বিভিন্ন স্থানে যে সকল স্থানে অনুষ্ঠান হবে। এবং আমরা এই আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিলেটের জেলা প্রশাসক আগামী 2 দিনের জন্য, আজকে এবং আগামীকালের জন্য সিলেটের 6টি উপজেলার জন্য বিজিবি চেয়ে আইন শৃঙ্খলা রক্ষায় তিনি চিঠি পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত বিজিবির মোতায়েনের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্থানে রয়েছেন এবং তারা বলছেন যে তারা শান্তিপূর্ণ অবস্থান এখনও রয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে হয়তো কিছুক্ষণের মধ্যেই, ঘণ্টাখানেকের মধ্যে গোলাপগঞ্জে তাদের যে প্রোগ্রামটি ছিল সেটি অনুষ্ঠিত হবে এবং তার সমান্তরাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল সিলেটের কয়েকটি উপজেলায় তাদের অনুষ্ঠান রয়েছে এবং আরেকটি প্রোগ্রাম রয়েছে আজ সন্ধ্যায় সিলেটের ওসমানীনগরে। তো সবকিছু নেতাকর্মীর মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে এবং স্থানীয়ভাবে বিএনপির কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আমরা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করছি, তাদের প্রতিক্রিয়া শিগগিরই আমি জানাতে পারবো। তো সবকিছু মিলিয়ে এই ছিল সিলেটের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। এনসিপির উপর হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি সহ 11 জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। এর আগে মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির গাড়ি বহরে ছাত্রদল ও যুবদলে হামলার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপি দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়ে হবিগঞ্জে যাওয়ার ঘোষণা দেয়। হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদল পাল্টা কর্মসূচি দিলে উত্তেজনা বেড়ে যায় আরও। বুধবার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সহ 11 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এনসিপি। পুলিশি বাধার মুখে বুধবার শহরে প্রবেশ করতে না পেরে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে অভিযোগটি দায়ের করা হয়। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা 144 ধারা আজ সকালেই প্রত্যাহার করেছে প্রশাসন। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকটে চরম বিপাকে মালিকরা। 15 পিএসআই এর প্রতিশ্রুতি থাকলেও মিলছে 2 পিএসআই এরও কম। ফলে গত প্রায় 6 মাস যাবৎ লোকসান গুনতে হচ্ছে তাদের, যার পরিমাণ মাসে 3 থেকে 7 লাখ টাকা। চলতি মাসে এই লোকসান আরও বাড়ার শঙ্কা করছেন মালিকরা। তারা বলছেন, দ্রুত সংকট সমাধান না হলে পাম্প বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। এই সারি গ্যাসের স্বল্পচাপের কারণে সৃষ্ট সংকটের প্রতিচ্ছবি, যেখানে সময় হারাচ্ছেন গ্রাহক আর প্রতিদিন বাড়ছে মালিকদের লোকসান। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী 15 পিএসআই চাপের গ্যাস পাওয়ার কথা। গত প্রায় 6 থেকে 7 মাস ধরে অধিকাংশ স্টেশনে গ্যাসের চাপ 2 পিএসআই এরও কম। একটা মেশিন আমাদের 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি, 5 কোটি পর্যন্ত ইনপুট করতে হয়েছে টাকা দিয়ে। তো এখন এইটাকে আমরা যদি রক্ষা না করি আর এইটা আমরা বিক্রি করতে যাব 10 লাখ 15 লাখ টাকাও পাবো না। লাইন আছে, ব্যবসা নাই। লাইন যদি না থাকতো তাহলে ব্যবসা হইতো। তার মানে হচ্ছে লাইনে যদি গ্যাস থাকতো তাহলে লাইনটা থাকতো না। গ্যাস বিক্রি কমে যাওয়ায় মাসে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এর সঙ্গে জুনে বিদ্যুতের দাম বাড়ায় লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ। আমার ইলেকট্রিসিটি বিল
গ্যাসের বিল, স্টাফ স্যালারি, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। হ্যাঁ, তো আমাদের সার্টেন একটা যদি অ্যামাউন্ট আমরা সেল না করতে পারি, আমাদের এটা কখনোই প্রফিট হয় না। মোটেও গ্যাস পাচ্ছি না। ঢাকা সিটির বাইরেও একই অবস্থা, ঢাকা সিটির ভিতরেও একই অবস্থা। তারা অ্যাভারেজে এখন আমার হিসাবে প্রায় 5 থেকে 7 লাখ টাকা লস দিচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর। গত 10-12 দিন ধরে গ্যাসের চাপ অনেক জায়গায় 1 PSI এরও নিচে। আমার যে মেশিনটা আছে এটা ইটালির একটা মেশিন, এটা 2.5 হইলো মেশিন চলে, কিন্তু 2-এর নিচে যখন নেমে যায় মেশিন আর স্টার্ট হয় না। আমি সামান্য কিছু গ্যাস পাই, কিন্তু আমার বিদ্যুৎ খরচ একই হচ্ছে। তো গত কয়েকদিন যাবত ক্রাইসিস যেটা যাচ্ছে, এই ক্রাইসিসে আমরা যে গত বেশ কিছুদিন লস হচ্ছে, এই মাসে লসটা ভয়াবহ আকার ধারণ করবে। তাদের আশঙ্কা পরিস্থিতি আরও নাজুক হলে এই খাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। একই সঙ্গে পরিবহন খাতে বাড়বে অস্থিরতা। এটা যদি বন্ধ হয়ে যায়, এই 3 লাখ লোকের কিন্তু খাবার বন্ধ হয়ে যাবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মাইক্রোপ্লাস্টিক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে জনমনে। বোতলজাত পানি থেকে শুরু করে যে কোনো খাবার, ওষুধ, এমনকি শিশুর সবচেয়ে নিরাপদ খাবার মায়ের বুকের দুধেও মিলছে এই বিষ, যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে মস্তিষ্কেও। এতে ঝুঁকি বাড়ছে ক্যান্সার সহ জটিল রোগের। তবে অবাক বিষয়, মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে কোনো আইনই নেই। সবচেয়ে নিরাপদ ভেবে পান করা হচ্ছে বোতলজাত পানি, কিন্তু এই পানিতেই আছে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক। শুধু পানি নয়, প্যাকেটজাত কিংবা বাজারের যে কোনো খাবারেই ধরা পড়ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। খালি চোখে দেখা না গেলেও যা খাবারের মাধ্যমে প্রবেশ করছে শরীরে। কোল্ড ড্রিঙ্কস খাই, সেখানেও কিন্তু গ্লাসের মানে প্লাস্টিকের বোতল, আবার পানি খাচ্ছি সেখানেও প্লাস্টিকের বোতল। পুরো একটা আতঙ্ক, এটা আমাদের জন্য শরীরের খুবই ক্ষতিকর, যা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। সম্প্রতি টুথপেস্টে ভয়াবহভাবে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সামনে আসায় আবারও আলোচনায় এসেছে বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, প্যাকেটজাত খাবার থেকে শুরু করে মাছ, মাংস, এমনকি শিশুর নিরাপদ খাবার মায়ের বুকের দুধেও মিলছে মাইক্রোপ্লাস্টিক। পানির বোতলে 1 লাখের উপরে মাইক্রোপ্লাস্টিক ডিসচার্জ করে। আমরা কিন্তু খালি চোখে এটাকে দেখতে পাই না, এই জন্য বুঝতে পারি না যে এটা আমাকে কিভাবে এফেক্ট করছে। সবজিতে চলে আসছে, ধানে অনেক সময় পাওয়া যাচ্ছে। তো এগুলো তো আমরা ইনট্যাক্ট করছি, আমরা তো কনজিউম করছি। মায়ের দুধে এখন পাওয়া যাচ্ছে, রিপ্রোডাক্টিভ সিস্টেমেও অনেক সময় এগুলোর উপস্থিতি পাওয়া যাচ্ছে এবং ব্রেনে। তো অবশ্যই এটা একটা ভয়াবহ বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মাধ্যমে এইসব মাইক্রোপ্লাস্টিক পৌঁছে যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি মস্তিষ্কেও, যার ফলাফল ভয়াবহ পরিণতি। আমরা জানি মাইক্রোপ্লাস্টিক হচ্ছে ক্যান্সার তৈরি করার অন্যতম একটি প্রধান উপাদান। লিভার ফেইলিউর, কিডনি ফেইলিউর বা স্টমাক বা পাকস্থলীর প্রদাহ, মস্তিষ্কের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। অন্যদিকে খুব দ্রুত আমাদের স্মৃতিশক্তি বা সৃজনশীলতা কমে যাচ্ছে। সব মিলে কিন্তু মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক কণা মানুষকে ক্রমাগতভাবে মানবেতর প্রাণীতে রূপান্তরিত করার দিকে যাচ্ছে। তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, খাবারে মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে নেই কোনো আইন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডেও মাইক্রোপ্লাস্টিকের ব্যবহারের বিষয়ে কোনো রকম নির্দেশনা নেই। প্রথম কথা হচ্ছে, গুজবটা হচ্ছে এই যে মাইক্রোপ্লাস্টিক যেটা যে পরিমাণ পাওয়া গেছে, সে মাইক্রোপ্লাস্টিকটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা নাকি অনিচ্ছাকৃতভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এসছে এবং সেটার পরিমাণ কত, সেগুলোর তথ্যগুলো আমরা যাচাই বাছাই করে এটা বলার সুযোগ তৈরি হবে যে আমরা আমাদের স্ট্যান্ডার্ডে এটাকে ইনকর্পোরেট করব কিনা। শুধু জনস্বাস্থ্যই নয়, মাইক্রোপ্লাস্টিকের প্রভাব পড়েছে পরিবেশ প্রকৃতির উপরেও। মাটির উর্বরতা শক্তি কমিয়ে ফেলে, মাটির যে সয়েল যে কেমিস্ট্রি রয়েছে কেমিস্ট্রি নষ্ট করে এবং সয়েল কম্পোজিশনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। পানির কেমিস্ট্রি চেঞ্জ হওয়ার কারণে জলজ প্রাণী এবং উদ্ভিদের জীবন একটি আশঙ্কাজনক জায়গাতে চলে যাচ্ছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু আইন নয়, সচেতনতা এবং প্লাস্টিক পণ্য উৎপাদন কমানোর উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশে যক্ষ্মা মারাত্মক রূপ নিয়েছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়। রাজধানীর নিপসাম অডিটোরিয়ামে গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে চিকিৎসকদের তিনি বলেন, গবেষণা শুধু খাতা কলমে না রেখে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের রোগ নির্ণয় করতে হবে। চিকিৎসকদের কাছে রোগীর প্রত্যাশা অনেক। ফাস্টফুডের আধিক্যে পুষ্টিহীনতা বাড়ছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে আরসার সদস্য জুবায়ের নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ মহাপরিদর্শক মোহাম্মদ সিরাজ আমিন। তিনি জানান, বাসা থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর 5টি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ জুবায়েরকে কুতুপালং এর MSF হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা এখনও নিশ্চিত হতে পারেনি। তবে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা এবং RSO এর আধিপত্য বিস্তারের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজধানী বেইলি রোডের তথ্য অধিদপ্তরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যুদ্ধের মধ্য দিয়ে পরিবর্তন করা, এটা ছিল একটা ভিন্ন ব্যাপার। আমাদের দেশে আমরা 1952 সালে, তারও আগের কথা বলি, 47-এ একটা ভাগ হয়ে গেছে, পার্টিশন হয়ে গেছে। সেটাও কিন্তু হয়েছিল বহু আন্দোলনের পক্ষে, পরিপ্রেক্ষিতে বহু আন্দোলন, প্রাণ বহু গেছে। কিন্তু আপনার ক্ষুদিরাম, পৃথিবী চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহু মানুষ প্রাণ দিয়েছে, বহু আন্দোলন হয়েছে, পরিবর্তন এসছে, একটা দেশ তৈরি হয়েছে নতুন, ভাগ হয়ে পাকিস্তান হয়েছে, ভারত হয়েছে। সেই পাকিস্তান যারা আন্দোলন করেছিল তারাই কিন্তু একসময় আবার আন্দোলন শুরু করলো যে আমরা সবাই সেটা জানি যে এই পাকিস্তান যে শাসক গোষ্ঠী, এরা আমাদের এই অঞ্চলের মানুষদের বঞ্চিত করছে এবং তারা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারছে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা, বদরুল হক, শেখ মুজিবুর রহমান, সারওয়ার্দী, সবাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সবাই। এবং ইত্যাদি ধারাবাহিকতায় পরবর্তীকালে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে, আমরা একটা স্বাধীন দেশও পেয়েছি। দুর্ভাগ্য আমাদের তখন থেকেই আবারও সেই একই গান গাইতে হয়েছে, পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে। দুর্ভাগ্য এটা। আমরা 52 বছর, 55 বছর হয়ে গেছে। চীনের স্বাধীনতা প্রায় একই কাছাকাছি সময়, কাছের দেশ সিঙ্গাপুর, তারও প্রায় একই সময়। তার অর্থনৈতিক উন্নয়ন, জীবন জীবিকার মান কোথায় চলে গেছে, আমরা এখন এখানে পড়ে আছি। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, যখনই কোনো পরিবর্তনের কথা বলতে হয়েছে তখন প্রাণ দিতে হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম এই 24শে জুলাই পর্যন্ত আমরা যারা ক্ষমতায় যাই, নির্বাচনের মধ্য দিয়ে বলুন, কিছুদিন পরে বোধহয় আমাদের কেমিস্ট্রি কাজ করে, আমার কাছে মনে হয় একটা রসায়ন কাজ করে যে আমি ক্ষমতায় আছি। আমি ছোট বলি যে চেয়ারটা, ওই চেয়ারটাকে আলাদা একটা কেমিস্ট্রি আছে। সেই কেমিস্ট্রিটা হচ্ছে যে ওই কেমিস্ট্রি আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে দেয়। এটা পরিবর্তন চেয়েছে ছেলেরা। আমি যখন আমরা আন্দোলন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রকে আপনার রেস্টোরেশনের জন্য, পুনরুদ্ধারের জন্য, আওয়ামী বিরুদ্ধে সংসদ রাজনৈতিক দলগুলো মিলে আমরা অনেক সভা করেছি, বড় বড় সমাবেশ করেছি, আপনার মহাসমাবেশ করেছি সব জায়গাগুলোতে। একটা কথাই তখন মনে হতো, বলতাম, সেটা জোরে এসে বলতাম, যে তরুণদের দেখতে পাই না। আমি সে কথা খুব জোরে সরে বলেছি যে কোথায় আমার সেই সব তরুণেরা, যুবকেরা যারা পরিবর্তন আনবে। তরুণ যুবকের তো পরিবর্তন হয় না। এবং নজরুলের সেই কথাও, কবিতাও বলতাম, কে আছে জোয়ান হওয়া গোয়ান, থাকিছে ভবিষ্যৎ।
কিন্তু দেখুন কি অলৌকিক ভাবে এই জুলাইয়ে 24 জুলাইয়ে সেই তরুণরা নেমে আসলো। এবার নেমে আসলেও প্রথমে এসছে আপনার তাদের দাবিতে, নিজস্ব দাবিতে, পরবর্তীকালে সেই দাবি পরিণত হল পরিবর্তনের দাবি এবং খুব পরিষ্কার ভাবে এই আন্দোলনকে হটাও হাসিনা, বাঁচাও দেশ। এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী আলী আল জাইদি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে নিন্দা জানান। এর আগে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় 20 জন নিহত হয়েছে। এদিকে মিশরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান এমব্রে। তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। অন্যদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে ইরানকে কঠোর আঘাত করার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা নতুন করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। মঙ্গলবারের এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত শতাধিক আফটার শক অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতে প্রিফেকচার। সেখানে একটি শপিং মল ও একটি কাগজ কারখানা ধসে পড়ার পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে দেশটির আবহাওয়া সংস্থা আগামী কয়েকদিনে আরও শক্তিশালী আফটার শকের আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ভূমিকম্পের কারণে সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এবং অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উদ্ধার কার্যক্রমে 4600-এরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে খাদ্য মূল্যের শৃঙ্খলা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শেয়ারিং এর একটা আপডেটেড স্ট্রাকচার নেই, এই মেকানিজমটা নেই। যখন ডক্টর কবির আপনি যে প্রেজেন্টেশনটা দিলেন, যেমন আলুর কথা আরেকজন কেউ একজন বলছিলেন আমার সম্মানিত আলোচকদের মধ্যে, আলু গত 2 বছর যাবৎ 1 কোটি টনের উপর আলু আমরা প্রডিউস করি 2 বছর ধরে। 2 বছর আগেও কৃষক টাকা পায় নাই, গত বছরও পায় নাই, মানে কারেন্ট ইয়ারও পায় নাই। কিন্তু না পাওয়ার পরেও এবং 1/3 আমাদের কনজাম্পশনের বাইরে থাকার পরেও কেন আবার থার্ড ইয়ারও সমপরিমাণ আলু প্রডিউস করছে বা করতে যাচ্ছে? তার মানে এখানে একটা মার্কেট অ্যাসিমেট্রিজ আছে, তার কাছে প্রপার ইনফরমেশনটা পৌঁছাচ্ছে না, অথবা এই সহজ চাষটা বাদ দিয়ে এই জায়গায় কি রিপ্লেসমেন্ট এসে যেতে পারে এটার জন্য তার কাছে প্রপার ইনপুটটা নাই। সো দেয়ার রিমেইনস এ গ্যাপ। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য একটা হলো লজিস্টিক কস্ট কমাতে হবে, একটা হলো ইনপুট কস্ট কমাতে হবে, থার্ড হলো কেউ একজন বলেছেন চাঁদাবাজি। আমি এরকম র শব্দে না গিয়ে এটার একটু ডিফাইন্ড ওয়ার্ড দিই, আমি আনঅ্যাকাউন্টেড ফর এক্সপেন্স কমাতে হবে। এই কমানোর এই যে লাইনটা, এই লাইনগুলি ধরার জন্য আমরা অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটি গুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। ডক্টর সাত্তার যে কথাটা বলছিলেন শুরুতে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে আমার 1,78,00,000 ফার্মার ফ্যামিলির মধ্যে এই ফার্মার ফ্যামিলির সামর্থ্য খুব ফ্লাকচুয়েট করে না, কারণ তার প্রডিউস বেচার পরে তার কাছে যে সারপ্লাস থাকে এবং মাঝখানে 3-4 মাস যদি তার জমি লিনও থাকে, ওইটাতে হয়তো 4 ফসল হয় না, হয়তো 3 ফসল হয় বা 2 ফসল হয়, সেই সময়টা হয়তো উনি অন্য কাজও করেন, কিন্তু এটার কম্বাইন আউটপুট দিয়ে যেটাই উনি পান
সেটা পুরোটাই তার কনজাম্পশনে চলে যায়। বাংলাদেশের যে সোশিও ইকোনমিক স্ট্রাকচার, সেখানে কেউ এই জাতীয় ফ্যামিলি যদি সারা বছরের 8 মাসে 2-3 হাজার 4 হাজার টাকা কোনোভাবে জমিয়েও ফেলে, একবার ডাক্তারের কাছে গিয়ে 2টা এক্সরে করলেই সেটা শেষ হয়ে যায়। এটা হচ্ছে বাস্তবতা। এখন এই যে তার হাইয়ার ইল্ডে যাওয়া, 3.5 টন থেকে হেক্টর থেকে 60 টনে পৌঁছানো, ইনভেস্টটা কে করবে? বাংলাদেশের এখন পর্যন্ত এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন যেখানেই আমরা এসেছি, এটা মোস্টলি অর্গানিক ওয়েতে হয়েছে। পোলট্রি ফিডের মান কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে সরকারের 2 প্রতিষ্ঠানের মধ্যে চলছে টানাটানি। প্রাণী সম্পদ অধিদপ্তর আর বিএসটিআই এর কর্তৃত্বের টানা পড়েনে চিড়ে চ্যাপ্টা শিল্প উদ্যোক্তারা। মৎস্য ও প্রাণী সম্পদ আইন অনুযায়ী পোলট্রি ফিডের অনুমোদনকারী সংস্থা অধিদপ্তর, তবে ফিডের মানে প্রশ্নে এখন সরব বিএসটিআই। উদ্যোক্তাদের অভিযোগ, বিএসটিআই সনদের জন্য গুনতে হয় চড়া অঙ্কের ফি। আছে দ্বৈত প্রতিষ্ঠানের নজরদারির হয়রানিও। দেশের প্রায় 18 কোটি মানুষের আমিষের চাহিদা পূরণে পোলট্রি, মুরগি ও ডিমের অবদান প্রায় 25%। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় তিলে তিলে গড়ে ওঠা পোলট্রি শিল্প এখন কর্মসংস্থানের বিচারেও দেশের দ্বিতীয় বৃহৎ শিল্প। কিন্তু সরকারের 2 দফতরের টানাপোড়েনে এখন হুমকির মুখে এ খাত। সংকটের শুরু পোলট্রি ফিডের মান নিয়ন্ত্রণ প্রশ্নে। মৎস্য ও প্রাণী সম্পদ আইন অনুযায়ী পোলট্রি খাতের একক নিয়ন্ত্রক সংস্থা প্রাণী সম্পদ অধিদপ্তর, কিন্তু মান আইনে পোলট্রি ও মৎস্য ফিডের মান যাচাইয়ের দায়িত্ব আবার বিএসটিআই এর। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, মান নিয়ন্ত্রণের প্রশ্নে বিএসটিআই এর হয়রানির শিকার তারা। ফিড মিলের ব্যবস্থাপকদের উঠিয়ে নিয়ে যায় এবং এটা আমাদের নগদে পরিশোধের কথা বলা হচ্ছে। তা সরকারের কোন আইনে আছে যে আমাকে 5 লাখ টাকা জরিমানা ক্যাশে পরিশোধ করতে হবে? এখানে যদি দ্বৈত নিয়ন্ত্রণ সংস্থার জন্য আমাদের সিএম সার্টিফিকেট নিতে হয়, আমাদের বিএসটিআই রেজিস্ট্রেশন নিতে হয়, তাইলে আমরা লাইভ স্টকের মন্ত্রণালয়ের অধীনে আসি না শিল্প মন্ত্রণালয়ের বিএসটিআইয়ের অধীনে আসি, আমরা তো নিজেই জানি না। আইন অনুযায়ী ফিডের মান সনদ নিতে বিএসটিআই নিবন্ধন ফি বাবদ ব্যবসার টার্নওভারের 0.1% হারে ফি গুনতে হবে। উদ্যোক্তাদের অভিযোগ, মুরগি ও ডিমের দাম নিম্ন আয়ের মানুষের নাগালে রাখতে সরকারের ভর্তুকির পরও বেশিরভাগ সময়ই লোকসানে থাকে ফিড মিলগুলো। এর ওপর মোটা অঙ্কের ফি তাদের জন্য কোনোভাবেই ব্যবসা সহায়ক নয়। তাদের যে প্রোডাক্ট ওয়ারি যে ফি, এটা এতটা ব্যাপক, সেটি কিন্তু এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। আতঙ্ক সৃষ্টি করেছে ফিড মিলগুলিকে, এবং এমনও ফিড মিল, 2-1টা ফিড মিল থেকে তাদের মানে কর্মকর্তা কর্মচারীকে তাকে উঠিয়ে নিয়ে গেছে। আমাকে জরিমানা করতেছো, বেধরক যা ইচ্ছা তোমার তাই মনে হয় করতেছো, তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছ, তুমি আমাকে জেল জরিমানার হুমকি দিচ্ছ, মানে পুরো সেক্টরে আতঙ্ক সৃষ্টি করেছে। অধিদপ্তর বলছে, আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পোলট্রি ফিড নিয়ে বিএসটিআই এর নজরদারি করার কথা নয়। আমরা চ্যালেঞ্জ করি বলতে পারি, এটা বাংলাদেশের বৃহৎ ল্যাবরেটরি আমাদের। আমরা যদি মনিটরিং জোরদার করতে পারি তাহলে ইনশাল্লাহ ফিড নিরাপদ ফিড তৈরি হবে। আমরা তো পোলট্রি শিল্পকে নিরাপদ করতে চাই, সরকার এখানে ভর্তুকি দিচ্ছে, তার মানে কি সরকার চায় পোলট্রি শিল্পকে ডেভেলপ করার জন্য। তাদের উপর মানে কোনো খড়গ নাজিল হোক, এটা মেনে নিতে রাজি না। তবে বিএসটিআই এর বক্তব্য, যতক্ষণ আইনে তাদের ক্ষমতা দেয়া আছে ততক্ষণ তা প্রয়োগ তাদের জন্য বাধ্যতামূলক। একটি সরকারি সংস্থা তার আইন অনুযায়ী চলবে। আইনি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা, আরেকটি আইনকে তার কার্যক্রম গ্রহণে বাধা দেওয়া, সেটি আমাদের উদ্দেশ্য নয়। পণ্যের গুণগত মানের বিষয়টি কি হবে সেটি কোনোভাবেই মৎস্য প্রসবন আইনে বর্ণিত নেই। সেটা যদি সম্মানিত উৎপাদনকারীরা মনে করেন যে হ্যাঁ এই ফিটা তাদের জন্য অনেক বেশি, এটা সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন। উদ্যোক্তারা বলছেন, শিগগিরই 2 সংস্থার এ টানাপোড়েনের সমাধান না হলে হয়রানি এড়াতে একযোগে মুরগির খাবার উৎপাদন বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেবেন তারা। আমরা অবশ্যই উৎপাদন বন্ধে যাব। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।